গাজীপুরে কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক ও একই পরিবারের 4 জনের মৃত্যু। ঢাকার সঙ্গে উত্তরে রেল যোগাযোগ বন্ধ। পুঁজিবাজার স্থিতিশীল হওয়ার আস্থা ফিরেছে দেশে বিদেশে, বললেন প্রধানমন্ত্রী। আর্থিক সহায়তা দেয়া হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কের উদ্বোধন। ভ্রমণে ভোগান্তি কমবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের, খরচ এবং সময় বাঁচবে ফেরি পারাপারেও। মেগাসিটিতে নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মিত হচ্ছে উঁচু নিচু অট্টালিকা। ঢাকা বাঁচাতে পুনর্গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। স্যাটেলাইট সিটির পরিকল্পনা রাজুকের। এবং বাংলাদেশ নাগরিক আইনের দ্বৈত নাগরিকত্বের ধারা নিয়ে প্রবাসীদের মধ্যে শঙ্কা। নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রেমিটেন্সেও। সময় সংবাদের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা চালক ছাড়াও একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। পুলিশ জানায়, সকালে সোনাখালী এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক ছাড়াও গাড়িতে থাকা একই পরিবারের 4 জন নিহত হন। পাশাপাশি ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কটি উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে। উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। 40 ভাগ কাজ সার্বিকভাবে আমরা এই যাবৎ সম্পন্ন করেছি এবং ইনশাআল্লাহ আমরা খুব খুশি যে আমরা এ সময়ে এটাই আমাদের টার্গেট ছিল, এটাই আমরা পূরণ করেছি। আর আমাদের এখানে মাওয়া সংযোগ সড়ক 100 ভাগ কাজ সম্পন্ন। মাওয়া সার্ভিস রোড জনসাধারণের জন্য মুক্ত। সার্ভিস এরিয়া 2 100 ভাগ। সার্ভিস এরিয়া 2 মূল সেতু নদী শাসনের কাজে নিয়োজিত কনসালটেন্ট কর্তৃক ব্যবহৃত হচ্ছে। জাজিরা সংযোগ সড়ক আমরা অলরেডি 87% সম্পন্ন করেছি। মূল সড়কে 10.5 কিলোমিটারের মধ্যে 8.1 কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। সার্ভিস রোডের 12 কিলোমিটারের মধ্যে 9 কিলোমিটার সম্পন্ন হয়েছে। 8টি আন্ডারপাস 100 ভাগ সম্পন্ন হয়েছে। 20টি কালভার্ট 100 ভাগ সম্পন্ন হয়েছে। 5টি আপনারা দেখছেন ম্যাক্সিমামই বড় ব্রিজ। 5টি ব্রিজের কাজ 95% সম্পন্ন হয়েছে। ব্রিজ এন্ড ফ্যাসিলিটিজের কাজ 60 ভাগ সম্পূর্ণ হয়েছে। 60 ভাগ সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ কাজ আগামী জুন 2017 সালে সমাপ্ত হবে। আর পদ্মা সেতু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ যথারীতি 2018 সালের ডিসেম্বর মাস। এটাই আমাদের টার্গেট। এবং আমরা কাঁঠালবাড়ি ঘাট সংযোগ সড়ক আজকে যেটা উদ্বোধন হলো, কাঁঠালবাড়ি শিবচর কাঁঠালবাড়ি যেটা উদ্বোধন হলো, সেটা এখন আপনাদেরকে অনেক কম সময়ে ঢাকা নিয়ে যাবে এবং অনেক কম সময়ে ঢাকা থেকে বরিশাল, যশোর, খুলনা, পটুয়াখালী, এদিকে আপনাদের মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এইসব জায়গা নিয়ে যাবে। এবং এটা একটা, আমি এই জন্য এটাকে একটা মাইল ফলক বললাম। সেতু নির্মাণের 2 বছর আগেই আমরা
আপনাদেরকে 1 ঘন্টা যাত্রা পথ কমিয়ে দিচ্ছি। এই সংযোগ সড়ক আজকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার মধ্য দিয়ে, ঠিক আছে। আমি তো এর আগে উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে সংযোগ সড়কে শিবচর কাঁঠালবাড়ি সংযোগ সড়কের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই তো এত কিছু জেনারেল সাহেব কি বলে। দর্শক, পদ্মা সেতু মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কটি উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। গুলশানের ডিএনসিসি মার্কেটটি আগামীতে ব্যবহারে আরও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছে বুয়েটের 3 সদস্যের বিশেষজ্ঞ দল। সকালে বুয়েটের 3 সদস্যের বিশেষজ্ঞ দল আগুন লাগা ভবনটি পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দলের প্রধান ডক্টর সৈয়দ ইশতিয়াক আহমেদ সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি আরও জানান, তদন্তের পরই আগুন লাগার প্রকৃত চিত্র তুলে ধরা হবে। এদিকে আগুন লাগার 5 দিন পরও কিছু কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে। এছাড়াও ধ্বংসাবশেষ সরাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার গভীর রাতে আগুন লাগে গুলশানের ডিএনসিসি মার্কেটে। এতে পুড়ে যায় কোটি টাকার মালামাল। ভয়াবহ এ আগুনে মার্কেটের কাঁচা বাজার অংশটি ধসে পড়লেও রক্ষা পেয়েছে পাকা মার্কেটের অংশ। এই বিল্ডিংটা আমরা বুয়েট থেকে 2009 সালে আমরা একবার পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। তখন আমরা বলেছিলাম যে এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ এবং দুর্বল কাঠামো, এবং আমরা কিছু এটাকে ঠিকঠাক করার মতো কিছু পদ্ধতি আমরা সাজেস্ট করেছিলাম, কিন্তু যেটা মানে আলটিমেটলি যেটা ইমপ্লিমেন্ট করা হয় না। এটা ঝুঁকিপূর্ণ, এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ কিনা সেটা আমি বলতে পারবো না। এটার জন্য আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। তবে এখন যেটুকু বলতে পারি যে এটার ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। মেগাসিটি ঢাকা একই সময়ে জন্ম নেয়া অনেক শহরই এখন বিশ্বে পরিকল্পিত নগরীর শীর্ষে থাকলেও ঢাকা রয়েছে অপরিকল্পিত নগরীর শুরুর কাতারে। মানুষের আগমনের সাথে ঢাকায় পাল্লা দিয়ে বাড়ছে উঁচু নিচু অট্টালিকা, যার বেশিরভাগই নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মিত হচ্ছে। বিশ্লেষকরা এর জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে দায়ী করে ঢাকাকে বাঁচাতে পুনর্গঠনের তাগিদ দিয়েছেন। তবে রাজুক বলছে, পরিকল্পিত নগরীর জন্য শহর থেকে সরাতে হবে শিল্প, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সংস্থার কার্যালয়। দেখুন মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার তাগিদে ঢাকায় আসছে 1,500-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগেরই পূর্ব থেকে নির্ধারিত থাকে না মাথা গোঁজার জায়গা। বিপুল জনগোষ্ঠীকে বুকে ধারণ করতে গিয়ে তিলোত্তমা ঢাকায় তাই প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে গড়ে উঠছে নতুন নতুন ভবন। মূল ঢাকায় আর জায়গা না থাকায় এখন শহরের আশপাশের ডোবা কিংবা নালা ভরাট করেও ইচ্ছেমতো আবাসনের ব্যবস্থা করছে নগরবাসী। এখানে অনেক নিচে ছিল জায়গা, আর এবং অনেক পচা পানি ছিল, ময়লা ছিল। সরকার থেকে এখানে কোনো পরিকল্পনা করা হয় নাই। যে এরকম পারে ওইভাবেই উঠাইতে আছে আর কি, নিজেরাই নিজেকে পরিকল্পনা ভাবেই করতে আছে। সঠিক পরিকল্পনা না থাকায় আবাসনের পাশাপাশি মৌলিক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত থাকছেন অনেক মানুষ। কিসের পরিকল্পনা ঢাকা? আমরা তো ঢাকা কোনো ইয়া পাই না। তাতে আমাকে গ্যাস নাই, আমরা গ্যাসটা কি পাক করি? আমরা গাড়িতেই পাক করি। রাস্তা চটপটি বেশি, তার 4-5 জন ছেলে মেয়ে নাতিলে এক রুমে সবাই থাকি। ঢাকা শহর একটা উন্মুক্ত ড্রেন, এটা কি পরিকল্পিত নগরীর বলা যায়? এটা হাস্যকর বিষয় না? সন্ধ্যার পর তো আমরা মশার জ্বালায় থাকতে পারি না। যখন বৃষ্টির পানিগুলো এদিক দিয়ে হয় তখন বিশ্রী একটা দুর্গন্ধ হয়। দেশ জন্মের 45 বছর পরও অপরিকল্পিত আবাসন ব্যবস্থার জন্য নগর পরিকল্পনাবিদরা দায়ী করছেন রাজুককে। পাশাপাশি এলোমেলোভাবে বেড়ে ওঠা ইটপাথরের নগরীর লাগাম এখনই না টানতে পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলেও আশঙ্কা তাদের। যদিও সরকার বলছে বেশ কিছু প্রকল্প ছাড়াও পরিকল্পিত নগরের জন্য নতুন করে স্যাটেলাইট সিটির পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্প স্থাপনা তো শহরের মধ্যে থাকবার কথা না। উত্তরা তৃতীয় পর্ব সম্প্রসারণ এলাকা সেখানে, এবং আমাদের একটা বড় পরিকল্পনা হচ্ছে আমাদের পূর্বাঞ্চল নিউটাউন প্রজেক্ট। ঢাকার চারপাশে আরো আবাসিক এলাকা স্যাটেলাইট সিটি করার রাজুক তার এই অনুশাসন নীতিমালা কার্যকর করার বদলে
ডেভেলপ করছেন, নতুন নতুন প্রকল্প বানাচ্ছেন, যেটা আসলে প্রাইভেট সেক্টর করতে পারত। ঢাকার গঠন অনুযায়ী কোথায় উঁচু তলা হবে, কোথায় নিচু তলা হবে, সেটা যেভাবে নির্ধারণ করা জরুরি, তার সাথে জরুরি ঘনত্ব সিদ্ধান্ত নেওয়া। যেই মুহূর্তে বালু ভরাট করা জায়গায় ভবন তৈরি হলো, সেই মুহূর্তে ভবনটা চিরজীবনের জন্য একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে চলে যায়। বর্তমানে এই মেগাসিটি ঢাকার জনসংখ্যা প্রায় 1.25 কোটি। আজ থেকে 20 বছর আগে যা ছিল 1 কোটির কম। সুতরাং এ থেকেই ধারণা পাওয়া যায় আগামী 20 বছর পরে কত বিপুল হবে ঢাকার জনসংখ্যা। তাই এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য সুপরিকল্পিত নগরী গড়ে তুলে সেখানে আবাসন ব্যবস্থা করা যে কারোর জন্যই নিঃসন্দেহে চ্যালেঞ্জের ব্যাপার। তবে বিশ্লেষকরা মনে করেন সেটা একেবারে অসম্ভব নয়। শুধু দরকার ঢাকার বিকেন্দ্রীকরণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত কার্যক্রম। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সচেতনতার অভাবে ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। বন্ধ ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের উপস্থিতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। বাংলাদেশ নাগরিক আইন 2016 এর খসড়া মন্ত্রী পরিষদে অনুমোদনের পর প্রবাসীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনিতে যুক্তরাজ্যের ভিসা প্রাপ্তিতে অনিশ্চয়তা, প্রবাসীদের দেশে বিনিয়োগে নানা ভোগান্তি সহ জমি জমা নিয়ে জটিলতার কারণে বর্তমান প্রজন্ম দেশে আসা প্রায় ছেড়েই দিয়েছে। আর তার উপর বিলে দ্বৈত নাগরিকত্বের নতুন আইন সংযোজনে আশঙ্কা দেখা দিয়েছে দেশ বিমুখতার। এর মধ্যেই সম্পত্তি বিক্রি করে দিতে শুরু করেছেন অনেকে, যার নেতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্সেও। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 কার্যকর করতে যাচ্ছে সরকার। গত বছরের 1 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদে এই আইনটি অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত আইনে বাংলাদেশের নাগরিকত্ব এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ন্ত্রণের জন্য প্রথমবারের মতো প্রণীত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ আইন। প্রস্তাবিত এই বিলের 6টি অধ্যায়ে 28টি ধারার মধ্যে 6 ও 7 নম্বর ধারায় প্রবাসীদের নাগরিকত্ব সীমাবদ্ধতা এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই আইন কার্যকর করা হলে কোনো প্রবাসী দেশের কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। প্রবাসী কারো সন্তান হলে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে। আমার ছেলেমেয়েরা যদি জন্মের পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে ব্যর্থ হয় এবং নাগরিকত্ব না পায়, তাহলে এই সম্পত্তি কি হবে? এটা হাতছাড়া হয়ে যাবে, অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছেন। এই জন্য তারা এইটা নিয়ে আশঙ্কা করছেন। এই আতঙ্কে অনেক প্রবাসী ইতোমধ্যে সম্পত্তি বিক্রি করা শুরু করেছেন। আমারও এখানে সিলেট শহরে বাসাবাড়ি আছে, দোকানপাট আছে, আমিও একটা আতঙ্কের মধ্যে আছি। ভবিষ্যতে যদি আমার ছেলে মেয়েরা যদি না আসতে পারে, তাহলে তো এটা দিয়ে আমি কি করব? বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রেও। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি সিটিজেন অ্যাক্ট চালু হয়, সেই ক্ষেত্রে বিদেশিরা এটাকে কোনোভাবেই গ্রহণ করবে না এবং তারা হয়তোবা রেমিটেন্সের হার আরো কমিয়ে দিতে পারে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন প্রবাসীরা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে একটি আন্দোলন, বিশেষ করে প্রবাসীদের মধ্যে। আমার মনে হয় এটা থেকে বেরিয়ে আসার একটি মাত্র পথ আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একমাত্র এবং তার সংসদ যদি সুনজর দেন, তাহলে আমার মনে হয় এখনো জটিলতা থেকে প্রবাসীরা বেরিয়ে আসতে পারবে বলে আমি মনে করি। বর্তমানে নাগরিকত্ব বিষয়ক বিধিবিধান দি সিটিজেনশিপ অ্যাক্ট 1951 এবং দি বাংলাদেশ সিটিজেনশিপ টেম্পোরারি প্রভিশনস অর্ডার 1972-কে একীভূত করে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 প্রণয়ন করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। প্রভাবশালী ও ভূমিদস্যুদের অবৈধ দখল আর ভরাটে অস্তিত্ব হারাচ্ছে খুলনার 12টি নদী। এতে ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কায় রয়েছেন জেলার কয়েক লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, নদীর দখলদারিত্বের কারণে ওইসব অঞ্চলের প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। খুলনার রূপসা উপজেলার 18 বেকি ও ভৈরব নদীর কূলে জন্ম মুজিবুর রহমানের শৈশব কৈশোরের স্মৃতি মাড়িয়ে এখন তিনি বয়োবৃদ্ধে দাঁড়িয়ে কালের সাক্ষী হয়ে করলেন নদীর স্মৃতিচারণ। নদীপথে সব মালদান চলে যেত এই অবস্থা, এবং যোগাযোগের পথ ছিল এখান থেকে তখন খুলনা, তারপরে ওদিকে ফরিদপুর সব একই হতে। তার দেখা নদীর সাথে বর্তমান নদীর অবস্থার কোনো মিলই নেই। 18 বেকি ও ভৈরব নদী ছাড়াও কপোতাক্ষ, কাজীবাছা, হামকোড়া, শালতা, ভদ্রা সহ
খুলনা অঞ্চলের এরকম 12টি নদী এখন ভুগছে অস্তিত্ব সংকটে, যে কারণে বর্ষা মৌসুমে জলবদ্ধতার আশঙ্কায় রয়েছেন 9 উপজেলার 15 লাখ মানুষ। বর্ষালে পানি গ্রামের ভিতর ভর্তি হয়ে যাচ্ছে, পানি লোকজন চলাফেরা করতে পারতেছে না। ঘের বেড়ি করছি, কি ধান ক্ষেত করতেছি, তো পানির জন্য আমাদের খুবই অসুবিধা। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন, নদী খননের কাজ শুরু হয়েছে, পর্যায়ক্রমে এই কার্যক্রম চলতে থাকবে। 18 নদীর 49.250 কিলোমিটার কাজ চলমান, আশা করা যায় এই অর্থ বছরে সমাপ্ত হবে। ভদ্রা নদী এবং সালতা নদী, দুইটা নদী পুনঃখনন করার জন্য ইতিমধ্যে ডিপিপি অনুমোদিত হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। অন্যদিকে নদী খননের সাথে দখলদারদের উচ্ছেদের কার্যক্রম দ্রুত করার কথা জানালেন খুলনা জেলা প্রশাসক। 22টি খাল সহ ময়ূর নদী এবং আরও যে সকল নদী ইতিমধ্যে বিভিন্ন মানুষের দখলে বা ব্যক্তি দখলে চলে গেছে, সেগুলোকে দখলমুক্ত করে সেগুলোকে পুনঃখননের মাধ্যমে শহরে জলাবদ্ধতা সহ এই খুলনা জেলা বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জলাবদ্ধতা সেটি দূরীকরণের ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করব। খুলনা অঞ্চলে বর্তমানে ছোট বড় মিলিয়ে 41টি নদী রয়েছে। মাত্র এক যুগ আগেও খুলনার 18 বেকি নদী দিয়ে ঢাকা এবং বরিশাল নৌ রুটে চলাচল করত বেশ কিছু নৌযান। সঠিক নজরদারির অভাবে এ নদী দখল এবং ভরাটে কালের গর্ভে হারিয়ে গেছে। শুধু 18 বেকি নদী নয়, খুলনা অঞ্চলে অস্তিত্ব সংকটে ভুগতে থাকা সকল নদী দ্রুত খনন করা হোক, এ দাবি এই অঞ্চলের মানুষের। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার 6 আসামির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সকালে আদালতে হাজির করে আসামিদের 7 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে 7 দিন করে রিমান্ডের নির্দেশ দেন আদালত। এর আগে গতকাল লিটন হত্যা মামলায় 6 জনকে গ্রেফতার দেখানো হয়। আসামিদের মধ্যে ফরিদ হাজি নামে একজন জামায়াতের অর্থদাতা বলে দাবি করেছে পুলিশ। গত 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলি। কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টার মামলায় একমাত্র আসামি বদরুলকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে আদালত এলাকায় আছেন সহকর্মী একরামুল কবির। চলে যাচ্ছি তার কাছে। একরাম, শিরিন, আপনি জানেন যে 3 অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা, সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে নৃশংসভাবে কুপিয়েছিল বদরুল, এবং সেই মামলারই, সেই হত্যা প্রচেষ্টার মামলারই চলছে এখন। আজকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, সাইফুজ্জামান হিরোর আদালতে এই মামলার আজকে খাদিজার সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু সাভারের সিআরপি থেকে জানানো হয়েছে যে 1 মাস আগে খাদিজাকে সেখান থেকে স্থানান্তর করা যাবে না। কারণ হচ্ছে খাদিজার মাথা যেখানে কৃত্রিম মাথার মধ্যে বিভিন্ন পার্ট অঙ্গ বসানো হয়েছে, সেই অঙ্গের মধ্যে কিছুটা ত্রুটি দেখা দিয়েছে। ত্রুটির কারণে খাদিজাকে আপাতত সেখান থেকে কোনোভাবে সরানো সম্ভব নয়, এবং 1 মাসের লিখিতভাবেই জানিয়ে দিয়েছে সিআরপির পক্ষ থেকে আদালতে। এবং এই আদালতে আজকে সাক্ষী দেওয়া ছাড়া আজকে আর কোনো কার্যক্রম হবে কিনা তা আমরা এর পরপরই মামলার কার্যক্রম শেষ হলে বুঝতে পারবো। একটু জানিয়ে দিচ্ছি যে 3 অক্টোবর এই ঘটনার পরপরই 326 ও 307 ধারায় একমাত্র আসামি বদরুলকে আসামি করে এখানে চার্জশিট দেওয়া হয়েছিল, এবং সেই চার্জশিটের বিচার কাজ চলছে। ইতিমধ্যে 36 জন সাক্ষীর মধ্যে প্রায় সব সাক্ষীরই সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আর যে 2 জন সাক্ষী ছিল তাদেরকে আদালত আপাতত না দিলেও চলবে, সেই ধরনের মতামত দিয়েছিল। এবং একমাত্র সাক্ষী যে সে হচ্ছে গিয়ে খাদিজার সাক্ষ্য গ্রহণের পরপরই মামলা দ্রুত আপনার বিচার কাজ শেষ হবে এবং রায়ের পর্যায়ে চলে যাবে। আপাতত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে যেটা বলছেন এই আদালতের পিপি এবং অন্যান্য যারা আছেন আইনজীবী, তারা যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে আজকে সম্ভবত পরবর্তী, যেহেতু সিআরপি থেকে 1 মাসের তারিখ চেয়েছেন এবং 1 মাসের তারিখ পড়ে যাবে উচ্চ আদালতে। এই আদালতের পরবর্তী যে আদালতে কোনো ধরনের ত্রুটি যেন না থাকে, এই মামলার রায়ে যেন কোনো ত্রুটি না থাকে, সেই
ত্রুটি মুক্ত একটি রায় দেওয়ার জন্যই খাদিজার স্বাক্ষর প্রয়োজন মনে করছেন আদালত, এবং সে কারণেই হয়তো আদালত আরো 1 মাসের সময় বাড়িয়ে দিবে এবং পরবর্তী 1 মাস পরে খাদিজার সাক্ষ্য গ্রহণের পরে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করার ব্যাপারে আদালত আছেন, এবং সেই ব্যাপারটি আমাকে বলেছেন এই আদালতের পিপি শিরিন। এই ছিল সিলেটের কলেজ ছাত্রী শিরিনের উপর আক্রমণ এবং হত্যা প্রচেষ্টার মামলার সর্বশেষ খবর। দর্শক, কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বদরুলকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। সেখান থেকে আমাদের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। সময় সংবাদে আরো থাকছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত অন্তত 48, আহত অর্ধশতাধিক। এবং ওয়ানডের পর টি20 সিরিজেও হোয়াইটওয়াশ হল বাংলাদেশ, টাইগারদের 27 রানে হারালো নিউজিল্যান্ড। নতুনভাবে 11টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। চলতি বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানানো হয়। এতে অভ্যন্তরীণভাবে পাটের ব্যবহারই শুধু বাড়বে না, উৎপাদনও বেড়ে যাবে বলে জানায় পাটমন্ত্রী। পরিবেশ বান্ধব দেশ গড়তে ও কৃষককে পাট উৎপাদনে উৎসাহী করতে সরকারের এই উদ্যোগ পাট শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। ধান, চাল, গম, ভুট্টা সহ 6টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক আইন 2010 বাস্তবায়নে 2015 সালের শেষ সময় থেকে বিভিন্ন পদক্ষেপ নেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মাঠ পর্যায়ে আইনটি যথাযথভাবে কার্যকর করার ফলে অভ্যন্তরীণভাবেই প্রায় 15% পাটের ব্যবহার বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় নতুন করে আরো 11টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়। 10%-এর বেশি কিন্তু আমরা লোকালি কিন্তু কনজিউম করতে পারতাম না, কিন্তু এই ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়নের পরে কিন্তু 25% কিন্তু লোকালি কনজিউম করতেছি। আমরা নতুন কিন্তু আরো পণ্য কিন্তু ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের সাথে ইনক্লুড করতেছি। সেটা হয়ে যাওয়ার পরে আমাদের মিনিমাম 35% কিন্তু লোকালি আমরা কনজিউম করতে পারতেছি। এই আইন বাস্তবায়ন করা গেলে পাটের উৎপাদনও বাড়বে বলে জানান পাট প্রতিমন্ত্রী। আমার যেহেতু অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি পাইছে, তাহলে আন্তর্জাতিকভাবে যেটা আমি রপ্তানি করতাম সেই রপ্তানির বাজার যদি আমার ঠিক রাখতে হয়, তাহলে প্রোডাকশন বাড়ানো ছাড়া আমার কোনো উপায় নেই। নতুন 11টি পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, আলু, আটা, ময়দা, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, তুষ, কুড়া। এসব পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার ফলে ভোক্তা পর্যায়ে ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। পাটের এই ব্যবহারটা আপনি ম্যান্ডেটরি করছেন, সেটা কিন্তু একটা প্রভাব আপনার 11টা পণ্যের যে আপনার খরচ তার উপর পড়বে। তারপর আমি মনে করি যে ওভারঅল আপনার যদি আমরা পরিবেশ নিয়ে চিন্তা করি, মানে পরিবেশের বিষয়টা খেয়াল করলে কিন্তু আপনার এই ধরনের ম্যান্ডেটরি ব্যবহার দরকার। অভ্যন্তরীণভাবে ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বেড়ে গেলে দামও বৃদ্ধি পায় পাটের, তাই স্থানীয় পর্যায়েও ন্যায্য মূল্য নিশ্চিতের পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার কারণে টানা 4 ঘন্টা বন্ধ থাকার পর আবারও বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয়েছে, যদিও এখনো থেমে থেমে চলছে সেতুর উপরের যানবাহন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার মধ্যরাত থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ভোর 4টা থেকে যান চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। পরে সকাল 8টার দিকে কুয়াশার তীব্রতা কমে এলে আবারও যান চলাচল শুরু হয়। এদিকে কুয়াশার কারণে যাতে পাটুরিয়া দৌলত নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এই রুটের যানবাহনও বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়। এতে ঢাকা টাঙ্গাইল রুটে তীব্র যানজটের তীব্র সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ব্রিজের টুল বন্ধ রাখার কারণে আমরা এই বক্তব্য হইতেছি। খাওয়া দাওয়া তো কষ্ট তো আছেই, গাড়িতে মহিলা মুরব্বী অসুস্থ রোগী রয়েছে, খুব কষ্ট। না খাওয়া দাওয়া নাই, ঘুমো নাই, গোটা রাস্তায় জামের জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে। সকাল 8টা পর্যন্ত ফেরিঘাট যমুনা সেতু টুল বক্স বন্ধ থাকার কারণে গাড়ি যানজটটা বেড়ে যায়, এবং পাটোয়ারি ফেরি বন্ধ থাকার কারণে এদিকে গাড়ির চাপটা বেশি হয়েছে। এখন মোটামুটি অনেকটা স্বাভাবিক। সেপটিক ট্যাঙ্ক বাড়ি বা ভবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, অথচ এটি দিন দিন হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। বেসরকারি হিসাবে দেশে গত 10 মাসে
সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছে 23 জন। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের উপস্থিতির বিষয়ে সচেতন না থাকার কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। এ থেকে উত্তরণে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত থাকছে তোহা খান তামিমের রিপোর্টে। আমার মাসুম বাবা মায়ের এই বিলাপ আর বিষণ্ণ মুখ সন্তান হারানোর কষ্টে। গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মাসুম তার চাচাতো ভাই জুয়েলকে নিয়ে বাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন। ট্যাঙ্কে নেমে জুয়েল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারে নামে মাসুম। জুয়েলকে উদ্ধার করলেও উঠতে পারেননি তিনি নিজে। পরে তাকে বাঁচাতে গিয়ে একইভাবে অচেতন হয়ে মারা পড়েন বড় ভাই মহসিনও। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের তথ্য অনুযায়ী 2013 থেকে 2015 পর্যন্ত সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছেন 28 জন, আর গেল 10 মাসেই প্রাণ হারিয়েছেন 23 জন। বুয়েটের বিশেষজ্ঞদের মতে সেপটিক ট্যাঙ্কের ভেতরে জৈব পদার্থ পচনের কারণে তৈরি হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস। এ অবস্থায় ট্যাঙ্কের ভেতরে ঢুকলে অক্সিজেনের প্রবল ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া দাহ্য যে কোনো পদার্থ এর সংস্পর্শে নিলে বিস্ফোরণ ঘটতে পারে। পাশাপাশি ট্যাঙ্কে তৈরি হতে পারে সালফিউরিক অ্যাসিড, যা ওয়াল বা স্ল্যাবে ধসের কারণ হতে পারে। এখানে তো অক্সিজেনের স্বল্পতা এবং যে গ্যাসটা আছে সেটার বিষক্রিয়া খুব তীব্র। অনেকদিন থেকে যদি পরিষ্কার করা না হয় তাহলে একটি বড় গ্যাসের চেম্বারে পরিণত হবে এটি। বিশেষজ্ঞরা বলছেন, ট্যাঙ্কের মুখ খোলার পরপরই ট্যাঙ্কে প্রবেশ করা বিপজ্জনক। প্রথমে পানি দিয়ে পুরো ট্যাঙ্ক ভরে ফেলতে হবে। দীর্ঘদিন অব্যবহারে পড়ে থাকা পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময়ও সাবধানতা অবলম্বনের পরামর্শ ফায়ার সার্ভিসের। গাছের লতা পাতা বড় ডাল কেটে লড়াচড়া করলেন, পানি দিয়ে পুরাটা ফ্লাডেড করে ফেললেন, তাহলে কিন্তু গ্যাস বের হয়ে গেছিল। দেওয়ার সময় তারপরে আপনার ইলেকট্রিক্যাল লাইন টার্ন অফ টার্ন অন করা যাবে না, তারপরে হলো আপনার মোবাইল ব্যবহার করা যাবে না। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা দেশে প্রায়ই ঘটছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, ট্যাঙ্কির ভিতরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে কিনা তা নিশ্চিত হয়ে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতায় দিতে পারে এই অবস্থা থেকে মুক্তি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার খেলার খবর। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 প্রসঙ্গ। আবারও ব্যর্থ হলো বাংলাদেশ। ওয়ানডের পর টি-20 সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। সিরিজের শেষ টি-20তে বাংলাদেশকে 27 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 194 রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেটে 167 রানে থামে মাশরাফিদের ইনিংস। স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। নিউজিল্যান্ডের মাটিতে জয়ের স্বপ্ন আর বাস্তবতার বিস্তর ফারাক ফুটে উঠেছে স্পষ্টই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগই ডুবিয়েছে বাংলাদেশকে। তাই নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের জয়ের গল্প ভবিষ্যৎ প্রজন্মকে শুনতে কিংবা দেখতে অপেক্ষা করতে হবে আরো দীর্ঘ সময়। বে ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে জিমি নিশাম আর উইলিয়ামসন ভালো সূচনার ইঙ্গিত দিয়েছিলেন, তবে উইকেটে তাদের জমে উঠতে দেননি রুবেল হোসেন। দারুণ এক বাটারফ্লাইয়ে শেষ জিমি নিশাম। এর কিছুক্ষণ পর আবারও রুবেল ফেরান আগের ম্যাচের নায়ক কলিন মনরোকে। টম ব্রুস মোসাদ্দেক সৈকতের স্রোতে ভেসে গেলে 41 রানে 3 উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর আর ঠেকানো যায়নি অধিনায়ক উইলিয়ামসন আর কোরি অ্যান্ডারসনের ব্যাটিং তাণ্ডব। রান বন্যায় বাংলাদেশের বোলারদের ভাসিয়েছেন তারা। 72 বলে 124 রানের জুটি গড়ে মাশরাফির ওভারে সাকিব তামিমের হাতে 2 বার জীবন পাওয়া উইলিয়ামসন ফেরেন ব্যক্তিগত 60 রান করে। কিন্তু থামছিলই না ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি মালিক অ্যান্ডারসনের ব্যাটিং ঝড়। ছক্কার বৃষ্টি ঝরালেন বে ওভালে। শেষ পর্যন্ত তার ক্যারিয়ার সেরা 41 বলে 10 ছক্কা আর 2 চারে 94 রানের দানবীয় ইনিংসে 194 রানের বিশাল সংগ্রহ পায় কিউইরা। আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে দারুণ শুরু বাংলাদেশের, কিন্তু আবারও ছন্দপতন। ট্রেন্ট বোল্টের বাউন্স ব্যাক করলেন তামিম। ব্যক্তিগত 24 রানে ফেরেন তিনি। এরপর সৌম্য আর সাব্বির মিলে ম্যাচে রাখলেন বাংলাদেশকে, কিন্তু শেষ ফিনিশিং কেউই দিতে পারলেন না। সৌম্য 44 আর সাব্বির 18, ঠিক সমান রানে মাহমুদুল্লাহ আউট হলেও 12 ওভারে 4 উইকেটে 122 রান অতিথিদের। তখনও ম্যাচে বাংলাদেশ। সময়ের দাবি মেটাতে পারতেন সাকিব, কিন্তু পারেননি আস্কিং রান রেটের সাথে কুলিয়ে উঠতে। সাকিব 41 রান করলেও নিউজিল্যান্ডের মাটিতে জয়টা অধরাই থেকে যায় বাংলাদেশের। পারভিন আক্তার, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। রোজ,
আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন আসলে এই ম্যাচেও একটা জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। গত এই সিরিজের গত 6টি ম্যাচে আমরা কিন্তু দেখেছি আসলে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডের পরের থেকে আসলে একটি সম্ভাবনা জাগিয়ে তোলে, স্বপ্ন দেখায়, কিন্তু স্বপ্নটা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি। মূলত আসলে 12 ওভারে যখন 12 ওভারে একটু ম্যাচের টার্নিং পয়েন্ট আমি আপনাকে বলে দিই। তামিম সৌম্য কিন্তু দারুণ শুরু করেছিলেন, তারপরে আসলে 12 ওভারের মাঝে কিন্তু তামিম, সৌম্য, সাব্বির, মাহমুদুল্লাহ রিয়াদ ফিরে গেলেও কিন্তু ম্যাচের একটা টার্নিং পয়েন্ট ছিল তখনই। আসলে 12 ওভারে 122 রান ছিল, অর্থাৎ আস্কিং রান রেটের যে প্রয়োজনটা ছিল ঠিকই ছিল, তখনও বাংলাদেশ ম্যাচে ছিল। কিন্তু তারপরে যে পুরো 3টি ম্যাচে সাকিবের যে ডিমান্ডটা ছিল, যে সময় দাবি মেটানোর একটা ব্যাপার ছিল, সাকিব আসলে টি-20 স্পেশালিস্ট ক্রিকেটার, তার কাছে প্রত্যাশাটা একটু বেশি ছিল। সাকিব কিন্তু আসলে 41 রান করলেও যে কার্যকরী ইনিংসটা খেলা দরকার তিনি কিন্তু খেলতে পারেননি। তার সাথে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত বা নুরুল হাসান সোহান উনিও কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি। অর্থাৎ আরও একটি সম্ভাবনা জাগার পর আসলে যে স্বপ্নটা দেখেছিল বাংলাদেশের সমর্থকরা, সেটা বাস্তবায়ন ঘটেনি। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব কিন্তু নিজেও স্বীকার করেছেন আসলে 2টি ক্যাচ মিস, পাশাপাশি আসলে আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত ফিনিশিংটা দিতে পারেননি। পাশাপাশি আরেকটা বিষয় স্পষ্টই বলেছেন যে ব্যাটিং বোলিং ফিল্ডিং আসলে টিম বাংলাদেশ হয়ে খেলার যে ব্যাপারটা সেটা কিন্তু এই ম্যাচেও দেখা যায়নি। এই ম্যাচে একটা বিষয় কিন্তু আরো একটু বড় হয়ে চিন্তার ভাঁজ হয়ে উঠলো বাংলাদেশের জন্য টেস্ট সিরিজের আগে, সেটা হচ্ছে ফিল্ডিং ব্যাপারটা। ফিল্ডিং কিন্তু খুব সহজ কাজ, সাকিব নিজেও একটি ফেলেছেন এবং তামিম ইকবাল একটি ফেলেছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকেও কিন্তু আজকে খুব অস্বস্তিতে ভুগছিলেন ফিল্ডিং করার সময়। এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। তো ব্যাটিং এর পাশাপাশি যেমন বোলিং এও একটা দুর্বলতা দেখেছি, ফিল্ডিংটা আসলে বড় ভাবনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো সাকিব আসলে বলেছেন এখানে কোনো অজুহাত দিতে চাননি, স্পষ্টই তিনি বলেছেন আসলে তারা 3 বিভাগে খারাপ খেলেছেন দেখে এই ম্যাচে হেরেছেন। তবে টেস্ট সিরিজের আগে আসলে নিউজিল্যান্ডের মাটিতে কোনো দলই আসলে 5-3 কিংবা জিতাটা তাদের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যায়। তারপরে বাংলাদেশ এর আগে 2010-এ খেলেছিল, সেরকম সেই অভিজ্ঞতাটা ছিল খুব বাজে। সেই বাজে অভিজ্ঞতা টেস্ট সিরিজে হবে না এমনটাই প্রত্যয় করেছেন সাকিব আল হাসান। তো শিরিন, আমার কাছে এই ছিল সর্বশেষ ইচ্ছা আপনার কাছে। ধন্যবাদ রোজ। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভাল থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজীপুরে কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক ও একই পরিবারের 4 জনের মৃত্যু। ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ। গুজব ও ধারণার ভিত্তিতে বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হলে দায় সরকারের নয়, বললেন প্রধানমন্ত্রী। কোম্পানির আর্থিক সক্ষমতার তথ্য নিয়ে বিনিয়োগের আহ্বান। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কের উদ্বোধন। ভ্রমণে ভোগান্তি কমবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের, খরচ এবং সময় বাঁচবে ফেরি পারাপারেও। মেগা সিটিতে নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মিত হচ্ছে উঁচু নিচু অট্টালিকা। ঢাকা বাঁচাতে পুনর্গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। স্যাটেলাইট সিটির পরিকল্পনা রাজুকের। এবং বাংলাদেশ নাগরিক আইনের দ্বৈত নাগরিকত্বের ধারা নিয়ে প্রবাসীদের মধ্যে শঙ্কা। নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রেমিটেন্সেও। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।